এবং আমরা চৌধুরী সাহেবকে জীবন্ত পাইলাম, মানে পথে পড়লো আমাদের ওনার সেলটা পার হয়ে, আব্বাটা একদম লাস্ট, উনি কোরআন পড়তেছিলেন, হেই তোমরা আসছো দোয়া করো বললেন এভাবেই মানে নির্ভয় নির্ভয়। আচ্ছা আর আমার আব্বার অবস্থা হলো উনি দেখি নাক ডেকে ঘুমাচ্ছে, তো আব্বা জায়নামাজে হাতের উপরে দিয়ে ঘুমাইতেছেন এবং আমার শরীর কাঁপে। আমি যখন চিন্তা করি যে একটা মানুষ যখন সে জানে যে আমি আর কয়েক মিনিট আসি দুনিয়ায়, সেই মুহূর্তে সে বলতেছে যে আল্লাহর রহমতে আমার পেটে 1 টাকা হারাম ঢুকে নাই। আপনার বাবার যেদিন ফাঁসি হলো শেষ স্মৃতিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। খুবই পেইনফুল। প্রথম কথা হলো যে আমার বাবার ফাঁসি যেদিন হয় ওই দিন অনেক ধরনের নাটক হচ্ছে, অনেক ধরনের মিডিয়া প্রোপাগান্ডা চলছে, উনি রাষ্ট্রপতিকে কী চিঠি দিচ্ছেন এগুলো নিয়ে অনেক কথাবার্তা চলছে। আমি তখন ওই দিনের পরে বলছিলাম যে এত বড় একটা জিনিস যদি কারো হাতে থাকে সে তো ফাঁস করে দিবে, সে দেয় না কেন? ক্ষমতা তো জামাত না যে জামাত গোপন করবে, ইমেজ রক্ষা করবে, ক্ষমতা তো আওয়ামী লীগ, সেই ইমেজের 12টা বাজায় দিবে, সেটা ফাঁস করলে তো হয়ে যায়, তাও করে না। তো এটা যে আসলে ভয়ঙ্কর ধরনের একটা মানে নাটক ছিল, এটা তো পরবর্তীতে মানুষও বুঝেছে। কিন্তু এই জিনিসগুলো দেখেন, এগুলো হয় কি প্রত্যেকটা কেস তারা আলাদা আলাদা স্টাইলে ডিল করেছে। আমি যেটা আপনাকে শুরুতে বললাম, ট্রাইব্যুনালটা খুব সেন্সিটিভ। মানে মোল্লা সাহেবকে তারা 10 তারিখ দিবে বলে দেয় নাই, কামরুজ্জামান সাহেবকে আরেকভাবে করেছে, আমার বাবার বেলায় এই নাটক করেছে এবং একসাথে 2টো ফাঁসি দিচ্ছে। একজনকে যিনি যেই কারাগারে ছিলেন তাকে সেই কারাগারেই ফাঁসি দিচ্ছে, মানে কাশিমপুরে, আরেকজনকে আবার ঢাকায় আনছে। এরকম বিভিন্ন জনের বেলায় বিভিন্ন পলিসি তারা নিচ্ছে। তো আমি যেটা বলতে চাই যে ধরেন আমাদের এইটার পরে আমরা একটা ওই দিন আব্বার একটা ইচ্ছা ছিল, আমাকে বলছিলেন উনি, সেটা হলো যে একটা প্রেস কনফারেন্স করা। প্রেস কনফারেন্সে আমি বলছিলাম, আম্মা বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যটা এরকম ছিল যে ট্রাইব্যুনালের যে মামলাটা আছে এই মামলাটায় ওনার যে মৌলিক অধিকার, কনস্টিটিউশনালি গ্যারান্টিড ফান্ডামেন্টাল রাইটস, এটা পোস্টপোন করা আছে, এটা হোল্ড, এটা উনি পায় না। এবং এটাতে নর্মাল সাধারণ যে ক্রিমিনাল ল সিআরপিসি বলে এটা প্রয়োগ হয় না, কিন্তু 21 আগস্টের মামলায় হয়। তা আব্বা বলতেছিলেন যে 21 আগস্টে যে আমাকে অভিযুক্ত করলো এটা তো আমি আমাকে নির্দোষ প্রমাণ করতে পারলাম না, তো ওই মামলায় আমাকে যে অধিকার থেকে বঞ্চিত করছে এই মামলায় সেই অধিকার তো আছে আমার, তা আমাকে সেটা এক্সারসাইজ করতে দিবে না কেন? তা আমরা ওইটার কথা বলে প্রেস কনফারেন্স করি, তখন অনেকেই ভাসছে যে আপনারা এটা কী করেন না কেন। কিন্তু দেখেন 21 আগস্টের মামলায় কিন্তু ফাইনালি সবাই খালাস পেল, আমার আব্বা কিন্তু আর পেল না সেটা। আমার আব্বাকে খালাসটা দিলে এইভাবে, যেহেতু উনি মারা গেছে সেইভাবে ওনাকে আমরা অভিযোগের থেকে নিষ্কৃতি দিলাম। তা আমার বাবা কিন্তু অন্যদের মতো ফাইট করে খালাস হইল না। তো যদি উনি থাকতেন, ফেস করার সুযোগ পাইতেন, উনিও খালাস পাইতেন, আমি বলতাম যে এটা। তো এইটা প্রেস কনফারেন্স করলাম খুবই ব্যস্ত সময়, এরপরে তো এইটা। এবং আমরা তারপরে ঢুকলাম, আমাদেরকে কল করলেন, আমার এখনও মনে আছে ডেপুটি জেলার ওনার নাম ছিল শিরিন, উনি ফোন দিলেন আমাদের বাসায়, আমি তো তখন চেম্বারে পল্টনে। তারপরে আমি বাসার সাথে যোগাযোগ করলাম, বাসা বললেন তারা রওনা দিচ্ছেন। আপনারা কি আগে ফিল করতে পারছিলেন যে আজকে ফাঁসি হবে? না, কিন্তু ওই সময় কিছু প্রক্রিয়া ছিল ভাই। ধরেন ওই যে মৃত্যু পরোয়ানা জারি হওয়া, ওইটা হওয়া, তারপরে ওনার কাছে ওই যে লাল কাপড়ে মোড়ানো ট্রাইব্যুনাল থেকে কী যায়, এগুলো কিছু প্রসিডিওর। আগেও তো আমরা কিন্তু 3 নম্বর, আমাদের আগে মোল্লা সাহেব ফাঁসি হয়েছেন, কামরুজ্জামান সাহেব হয়েছে আমরা, ফলে কিছু প্রসেসগত মিলতো টের পাই। কিন্তু ওনাদেরকে বলে নাই, ওনাদেরকে বলেন, এটা আব্বাই আমাদেরকে বলছে, যে আমাদেরকে সেরকম কিছু বলে নেই। তা আমরা যখন ওখানে পৌঁছালাম, আমি তো উঠে বললাম আগে পৌঁছে গেছি, আগে পৌঁছায় কিন্তু ওই নাজিবউদ্দিন রোডের ওই যে সামনে যে খোলা চত্বরটা, ওইখানে 1000 খানেক মানুষ আছে এবং সবাই শাহবাগী নেগেটিভ। আমি তার ভিতরে কোনো রকম করে সাইড করে এসে ভিতরে যে কারাগারের যে সাক্ষাৎ প্রার্থীদের রুম, মানে বাইরে থাকাটা সেফ মনে করতেছিলাম না, কারণ একটু পরপরই ওরা আসতেছিল। কোনো জায়গাতে যদি আমাকে আলাদা পায়, এখানে তো তাও আমার সামনে কিছু কারারক্ষী আসছে, আমি আস্তে আস্তে করে ভিতরে সেখানে 3টা মিনিটাম চৌধুরী সাহেবের ফ্যামিলি চলে আসছেন, তারা ঢুকছেন। আমি তো বাসায় বলতেছি আপনারা আসেন। কারণ জেলাদের এমন একটা ভাব
যে যদি আপনারা না আসেন, আপনাদেরকে না দেখা করে আমরা ফাঁসি কার্যকর করে দিব। আমার তো ওই ভয় আছে, আবার আমি একা তো তাদেরকে রেখে ঢুকতেও পারতেছি না। এরপরে চৌধুরী সাহেবের পরিবার আসলেন, আমরা তাদেরকে মিট করলাম, গ্রিটিংস করলাম, একসাথে একটু কান্নাকাটি হলো। এরপরে আমার ফ্যামিলি যখন আসলেন, আমরা 11:30-11টার দিকে আমরা ঢুকলাম। এবং সেখানে তো ধরেন পুরুষদের যত ধরনের পোশাক আশাক, সেগুলোতে তাদের যে বিধিনিষেধ, বেল্ট টেল্ট খুলতে হয়, এই জুতোর ফিতে খুলতে হয়। মেয়েদের, আমাদের মায়েরা যেহেতু বোরকা পরেন, স্কার্ফ পরেন, তাদের যে পিনগুলো থাকে সেগুলো খুলতে হয়। এগুলো সব খুলে টুলে তারপরে আমরা সবাই মিলে গেলাম। 8 নম্বর সেলে 8 জন মানুষ থাকতে পারে, 8টা সেল। পুরো সবাইকে খালি করে দেওয়া হয়। 2টা সেলে লোক ছিল, একটা সেলে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, একটা ছেলে আমার আব্বা। এবং আমরা চৌধুরী সাহেবকে জীবন্ত পাইলাম, মানে পথে পড়লেও আমাদের ওনার সেলটা পার হয়ে, আব্বাটা একদম লাস্ট, উনি কোরআন পড়তেছিলেন। হেই তোমরা আসছো, দোয়া করো বললেন, এভাবেই মানে নির্ভয়। আচ্ছা। আর আমার আব্বার অবস্থা হলো, উনি দেখি নাক ডেকে ঘুমাচ্ছে একদম। ওনাদের তো মানে সেলটা আমি আপনাকে দেখাতে পারলে, সেলটার ভিতরে দেখছি। দর্শকদেরকে যদি বলি, আপনি ধরেন খুবই ছোট সেল, এবং ওই সেলের মধ্যেই আবার একটা অংশে কোমর অবধি একটু দেয়াল উঁচু করা, এটাতে তাদের টয়লেটের জন্য, আর বাকি অংশটাই ওই বাকি যে অংশ, ওইখানে আমার আব্বার কোনো তোষক আমরা দিতে পারিনি, তা বালিশ দিতে পারিনি। তা আব্বা জায়নামাজে হাতের উপরে দিয়ে ঘুমাই যেতেছেন। এবং আমি যেহেতু যে আপনাকে এক পর্যায়ে বলছিলাম সাক্ষাৎকারে যে আব্বার এই সেলুতে আমি অনেকবার দেখা করছি, আমি যখন স্মৃতির কথা যখন আপনাকে বলে, আমি এটা চিন্তা করি যে আব্বাকে আমি যে 21 আগস্টের কোর্টে দেখতাম, এত ফ্রেশ লাগতো। কিন্তু আমি যেহেতু তার সেলেও গিয়েছি, আমি তখন ভাবতাম যে একটা লোক ওই সেলে থাকার পরে কিভাবে ফ্রেশ থাকে, কিভাবে সে মানে জীবনী শক্তি থাকে কিভাবে, তার তো হাফ মরে যাওয়ার কথা। এবং এটা আমি আপনাকে বলি ভাই, আমার একাধিক আত্মীয় যারা কালে ভদ্রে হয়তো 1 বা 2 বার গেছেন, তারা প্রত্যেকেই বের হয়ে বলছেন যে আমাদের মনে হয় যে চার্জ যেটা ফুরিয়ে গেছিল, মানে আমরা তো আর মানুষের তো চার্জ লাগে না, মানে বলার জন্য বলা, মনে হয় যে চার্জ আমাদের যেটা শেষ হয়ে আসলো, ভাই মুজাদ্দের সাথে দেখা করার পর মনে হলো যে চার্জটা আবার জন্য 100% হয়ে গেল। কিন্তু কীভাবে হয় আমি জানি না। এই যে ওনার যে শেষের যেই ছেলে আমি যেভাবে দেখলাম, এভাবেই তো উনি ঘুমাতেন। এবং ওনাকে ডাকলাম 3-4 বার ডাকার পরে আমার বোন ডাকতেছে, আমার ভাইয়ের ছেলেরা আছে তখন, আমার ছেলে তখন ছোট, আমার ছেলের বয়স, ফার্স্ট ছেলে আমার, মাত্র 3.5 মাস বয়স। ওর জন্ম হচ্ছে 1 আগস্ট, এবং আমার বাবা নভেম্বরে চলে গেলেন। তো তারপরে সবাই ডাকাটাকি করলাম, আব্বা তো হু করে উঠলেন, মানে ঘুম ভাঙলে যেমন হয়। এরপর উঠে বসলেন, আম্মা বললেন যে আমরা আসছি। উনি লোকজন দেখে এই ফার্স্ট উনি বুঝলেন যে এত লোক একসাথে রাতের বেলা, তার মানে আজকে শেষ। তখন উনি বললেন যে তোমাদের, তখন আমরা বললাম আমাদের তো জেলখানা ফোন দিছিল। তখন ফার্স্ট উনি এই কথাটাই বললেন যে তোমরা জেনে রাখো, কারা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত আমাকে জানাই নাই যে আজকে রাতে আমার ফাঁসি হবে। ফার্স্ট কথা এটাই ছিল। এরপরে উনি আম্মা তখন আবারও তার বললেন যে না আমরা আসছি, তুমি আমাদের সাথে কথা বলেই। তখন উনি দাঁড়াইলেন, এবং দাঁড়ায় উনি এক্স্যাক্টলি বক্তব্য উনি যেভাবে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এই ভাষায় বলে উনি শুরু করলেন। প্রথমে একটু সাউন্ড একটু কম ছিল, আম্মা বললেন শোনা যায় না। এরপর উনি আরও লাউডলি আবার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম পুরা। এবং ওনার সামনে একটা ছোট্ট ওই যে খোলা জায়গা, ওই জায়গায় আমরা দাঁড়ানো, উনি ঘরের ভিতরে দাঁড়ানো, ঘরের দরজার যে সেল, প্রথম দরজা, এরপরে একটা নেটের মতো একটা দরজা, সেইটার পেছনে উনি দাঁড়ায় আপনি কথা বলতেছেন। আমাদের সামনে জেলার আসছে, আমাদের সামনে ডেপুটি জেলার আসছে, উনি কথা বলতেছেন। এবং সেই কথার মধ্যে উনি সকল বিষয় দিলেন যে আমার এটা নাটক, এটা সমস্যার কথা বললেন। তারপরে ওনার স্মৃতির কথা বললেন, জামাতের প্রতি, শিবিরের প্রতি, মহিলা জামাতের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন, লয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আমাদের যত বাইরে যত দায়িত্বশীল আছে তাদেরকে সালাম পৌঁছায় দিতে বললেন।
এরপরে সবার খোঁজ নিলেন, যত মানুষ আছে, কার কী অবস্থা, বাসায় কাকে কোথায় সালাম দিতে হবে। এবং এরপরে ওনার যেটা পরামর্শ, উনি এই যে হালাল খাবার, এবং আমার শরীর কাঁপে আমি যখন চিন্তা করি যে একটা মানুষ যখন সে জানে যে আমি আর কয়েক মিনিট আছি দুনিয়ায়, সেই মুহূর্তে সে বলতেছে যে আল্লাহর রহমতে আমার পেটে 1 টাকা হারাম ঢুকে নাই। এটা আমি যখন চিন্তা করি এবং আমি যখন ফিল করি যে মানে আমি আমার মৃত্যুর সময় এটা বলতে পারবো কি না এত কনফিডেন্টলি, কিন্তু উনি পারছেন, এটা আমাকে খুবই করে। এবং এরপরে এই যে নামাজের ব্যাপারে, সিরাত পড়ার ব্যাপারে, কোরআন পড়ার ব্যাপারে, ইসলাম আন্দোলনের ব্যাপারে বললেন।